আগে তো বলা হইতো না যে অভ্যুত্থানের এক নেতা নাম না নেই, আপনারা সবাই চিনবেন, এখন পাঞ্জাবি পরিহিত সবসময় সাদা পাঞ্জাবি পরা থাকে। সে বলতো কি যে আমার কাছে টাকা নাই, ধার করে চলা লাগতেছে, 2 রাত ঘুম হয় না। আরেকজন তো পুরাটা অভ্যুত্থান একটা জার্সি পরে কাটাই দিচ্ছে। এখন তাদের অবস্থাটা আপনি দেখেন, তাদের যে জীবনযাপনের যে পরিবর্তন, একটা 5 আগস্টের পূর্বে এবং পরে একটা বিরাট পরিবর্তন আমরা দেখেছি। এবং এই জিনিসগুলো কিন্তু কোনো রাজনৈতিক গোষ্ঠীর কাছ থেকে আসতেছে না, জনগণরাই বলতেছে। হাসনাত বা সার্জিস, এই সার্জিস কি করলো? সার্জিস করলো কি 100টা গাড়ি বহন নিয়ে ঈদে ওর বাড়িতে শোডাউন দিল। ওই সময় কিন্তু শ্রমিকরা বেতন পায়নি দেখে শ্রমভবনে, রোজার মাসের ঘটনা, ঈদের আগের ঘটনা, শ্রমভবনে তারা পানি খায়, সেহরি করে। আর ইফতারিতে গুটি কয়েক ফান্ডিং উঠলে এরা মুড়ি আর ছোলা শুকনা খাবার খেয়ে এরা কোনো রকম ইফতার করতেছে। ওই সময় কিন্তু সার্জিস গিয়ে আপনার 100 গাড়ি বহন নিয়ে শোডাউন করে। তাইলে একটু হিসাব করেন যে আসলে অভ্যুত্থানটা কি সার্জিসও অভ্যুত্থান করছে, এরা অভ্যুত্থান করছে, একজন অভ্যুত্থানের নেতা আর একজন কর্মী। তো অভ্যুত্থানের নেতা 100 গাড়ি বহন নিয়ে শোডাউন দেয় কোনো কারণ ছাড়া, সামনে নির্বাচন কিচ্ছু না, যা শোডাউন, যে আমার 100টা গাড়ি আছে সবাই দেখে। আর আরেক দল যারা কিনা রক্ত দিছে, জীবন দিছে, যাদের ছেলে পেলে জীবন দিছে, এই দল না খেয়ে রোজা রাখতেছে সামহাও। এই দল বেতনের দাবিতে বসেই আছে। তাইলে আমরা তো দেখতেই পারতেছি আসলে কে কতটুকু অভ্যুত্থানের চেতনাটা ধারণ করে। এই অভ্যুত্থান বেহাত হয়ে গেছে, এটা দেখাই যাচ্ছে। এই যে এনসিপির একজন নেতা সার্জিস আলম, তিনি কিন্তু জুলাই ফাউন্ডেশনে ছিলেন এবং জুলাই অভ্যুত্থানের নেতা হিসেবেই হোক, তার উপর কিন্তু অনেকেরই আস্থা ছিল। সে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরেও এই জুলাই ফাউন্ডেশনের কাজ কিন্তু আমরা খুব একটা অগ্রগতি দেখি নাই। এবং তারা যে ব্যর্থ হয়েছে সেই জায়গা থেকে সেটার কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতা কোনো রকমই দেখি নাই। শুধুমাত্র দেখেছি সে পদত্যাগ দিয়ে তার দায়বদ্ধতা এড়িয়ে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু রাজনৈতিক দেখা গেছে চাপে পড়ে বা জবাবদিহিতার মুখে পড়ে তিনিও পদত্যাগ করার হুমকি দিচ্ছেন। বর্তমানে দেখা গেছে বিভিন্ন সংস্কার কমিশন বা উপদেষ্টা পরিষদে আছেন, তাদের তো এমনি বসানো হয় নাই। তারা এখানে যে ম্যান্ডেটের কথা বারবার বলছেন, সেটা সংস্কারের হোক, সেটা নতুন বাংলাদেশের হোক, সেই যে দায়িত্বগুলো তারা পালন করতে দায়বদ্ধ। এখানকার আপামর শ্রমজীবী যে জনতা, তাদের উপর দায়বদ্ধ। এখানকার যে শহীদরা আছে, যারা আহত হয়েছে, তাদের উপর দায়বদ্ধ। এবং শুধুমাত্র তাই না, গত 15 বছরে যারা এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দ্বারা আক্রান্ত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের কাছেও কিন্তু তারা দায়বদ্ধ। কিন্তু সেই দায়বদ্ধতার আমরা ছিটে ফোঁটাও দেখি নাই। এটা আসলে একরকম অভ্যুত্থান পরবর্তী পরিপন্থী কাজ, কারণ 10 মাস লাগে না এখানকার জুলাই আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে। তারা যখন জুলাইয়ে ছিলেন, জুলাইয়ে একসময় তারা জনতার কাতারে ছিলেন, রাস্তায় ছিলেন, রাজপথে ছিলেন। কিন্তু তার পরবর্তীতে যখন 5 আগস্ট তারা সেনা ছাউনিতে একরকম সেনাবাহিনীর সাথে বৈঠক করে এক ধরনের উপদেষ্টা সরকার তারা গঠন করলেন, সেই জায়গায় কিন্তু জনগণের মতামত নেওয়া হয়নি। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় তারা জনগণের কাতার থেকে বেরিয়ে তারা কিন্তু নিজেদের মতো করে একরকম সরকার গঠন করেছে এবং জনগণের জবাবদিহিতা বা জনগণের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা এড়ায় ফেলেছে সেই 5 তারিখ থেকেই। তাদের চলাফেরায় কিন্তু মানে আপনি জনগণের কাছে যদি যান, জনগণের কাছে অভিজ্ঞতা যদি শোনেন, তাহলে তাই দেখবেন যে তারা এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় এরকম শোডাউন দিয়ে বেড়াচ্ছে। তারা ট্রাক নিয়ে, মাইক্রো নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে রাজনৈতিক প্রচারণা করছে। এই যে এনসিপির একজন নেতা সার্জিস আলম, তিনি কিন্তু জুলাই ফাউন্ডেশনে ছিলেন এবং জুলাই অভ্যুত্থানের নেতা হিসেবেই হোক, তার উপর কিন্তু অনেকেরই আস্থা ছিল। কিন্তু সে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরেও এই জুলাই ফাউন্ডেশনের কাজ কিন্তু আমরা খুব একটা অগ্রগতি দেখি নাই। এবং তারা যে ব্যর্থ হয়েছে সেই জায়গা থেকে সেটার কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতা কোনো রকমই দেখি নাই। শুধুমাত্র দেখেছি সে পদত্যাগ দিয়ে তার দায়বদ্ধতা এড়িয়ে গেছে। একইভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু রাজনৈতিক দেখা গেছে চাপে পড়ে বা জবাবদিহিতার মুখে পড়ে তিনিও পদত্যাগ করার হুমকি দিচ্ছেন। সবার বক্তব্য আসলে এখানে একই হওয়ার কথা, যে ঐক্যমতের কথা হয়। বিষয়টাকে কোনোভাবে ভালোভাবে দেখার কোনো ওয়ে নাই। আমি মনে করি আমি কিংবা অন্য কেউ কিংবা আমরা কেউ ভালোভাবে বিষয়টা দেখার মতোই কিছু না। মানে আমরা দেখতেছি কি, যে যখন মনে করেন একটা অভ্যুত্থান ঘটলো এবং অভ্যুত্থানের পর আপনি একটা বিপ্লবী সরকার বলে আপনি নিজেকে আখ্যা দিয়ে আপনি ক্ষমতায় বসলেন। তো গদিতে বসে আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার গদি যাদের রক্তের উপর দাঁড়ায় আছে, ঠিক আছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করা। এটা একটা ফার্স্ট প্রায়োরিটি। এবং এই দায়িত্ববোধ যদি না থাকে, দায়িত্ববোধ নাই থাকতে পারে ইন্টারিমের, কিন্তু লজ্জাবোধ তো থাকার কথা। মানে এদের সুচিকিৎসা নিশ্চিত না করে
তারপর ইন্টেরিম বা এই উপদেষ্টা মণ্ডলীর এরা কেমনে ক্যামেরার সামনে আসে বক্তব্য দেয় বা ক্যামেরার সামনে কেমনে আসে, এটা তো লজ্জা পাওয়ার কথা। কারণ ওই ফুটেজগুলো তো আসলে ওই যোদ্ধাগুলো দেখে, আহতগুলো দেখে। আগে তো বলা হইতো না যে অভ্যুত্থানের এক নেতা নাম না নেই, আপনারা সবাই চিনবেন, এখন পাঞ্জাবি পরিহিত, সবসময় সাদা পাঞ্জাবি পরা থাকে। সে বলতো কি যে আমার কাছে টাকা নাই, ধার করে চলা লাগতেছে, 2 রাত ঘুম হয় না। আরেকজন তো পুরাটা অভ্যুত্থান একটা জার্সি পরে কাটাই দিচ্ছে। এখন তাদের অবস্থাটা আপনি দেখেন। এবং তারা কি করছে, তারা দল গঠন করছে। দল গঠন তারা কি যুক্তি দিচ্ছে, দল গঠনের টাকা পাইছে ওই ব্যবসায়ীদের থেকে নিচ্ছে। এই ব্যবসায়ী কারা? এই ব্যবসায়ী হচ্ছে ওই যে 2রা আগস্টে গণভবনে বসে যেই ব্যবসায়ীরা শেখ হাসিনাকে আশ্বস্ত করছিল যে আর কেউ না পাশে থাকলেও আমরা ব্যবসায়ীরা আপনাদের পাশে আছি, সেই ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে সে দল গঠন করছে। তাইলে এই যে কথায় কথায় জুলাইয়ের চেতনা বিক্রি করে, জুলাইয়ের চেতনা বিক্রি করে, ওরা জুলাইয়ের চেতনায় আসলে কতটুকু বিশ্বাসী বা কতটা আসলে ওদের জীবনধারায় চলাচলে বিশ্বাসী? হাসনাত বা সার্জিস, সার্জিস কি করলো? সার্জিস করলো কি 100টা গাড়ি বহন নিয়ে ঈদে ওর বাড়িতে শোডাউন দিল। ওই সময় কিন্তু শ্রমিকরা বেতন পায়নি দেখে শ্রমভবনে, রোজার মাসের ঘটনা, ঈদের আগের ঘটনা, শ্রমভবনে তারা পানি খায়, সেহরি করে। আর ইফতারিতে গুটি কয়েক ফান্ডিং উঠলে এরা মুড়ি আর ছোলা শুকনা খাবার খেয়ে এরা কোনো রকম ইফতার করতেছে। ওই সময় কিন্তু সার্জিস গিয়ে আপনার 100 গাড়ি বহন নিয়ে শোডাউন করে। তাইলে একটু হিসাব করেন যে আসলে অভ্যুত্থানটা কি সার্জিসও অভ্যুত্থান করছে, এরা অভ্যুত্থান করছে। একজন অভ্যুত্থানের নেতা আর একজন কর্মী। তো অভ্যুত্থানের নেতা 100 গাড়ি বহন নিয়ে শোডাউন দেয় কোনো কারণ ছাড়া, সামনে নির্বাচন কিচ্ছু না, যা শোডাউন, যে আমার 100টা গাড়ি আছে সবাই দেখেন। আর আরেক দল যারা কিনা রক্ত দিছে, জীবন দিছে, যাদের ছেলে পেলে জীবন দিছে, এই দল না খেয়ে রোজা রাখতেছে সামহাও। এই দল বেতনের দাবিতে বসেই আছে। তাইলে আমরা তো দেখতেই পারতেছি আসলে কে কতটুকু অভ্যুত্থানের চেতনাটা ধারণ করে। এই অভ্যুত্থান বেহাত হয়ে গেছে, এটা দেখাই যাচ্ছে।